নমস্কার। আজকের এই ইনডেপথ মাস্টার ক্লাস বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, ভারত আর নেপালের সম্পর্কটা না বাইরে থেকে যতটা সহজ মনে হয়, ভেতরে ভেতরে ঠিক ততটাই জটিল। তাই আজকের এই পর্বে আমরা পুরো বিষয়টা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম স্পষ্ট বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। কথা দিচ্ছি, খুঁটিনাটি কোনো তথ্যই বাদ যাবে না, যাতে এই বিষয়টা গভীরে বোঝার জন্য আপনাদের আর অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজনই না পড়ে। চলুন একদম শেকড় থেকে শুরু করা যাক। এই হলো আমাদের আজকের আলোচনার ম্যাপ। বর্তমান সংঘাত, নেপালের ভূগোল, তাদের রাজনৈতিক ইতিহাস, চীনের এন্ট্রি, কৈলাস মানস সরোবরের সীমান্ত বিবাদ থেকে শুরু করে ভারতের স্ট্র্যাটেজি, সবটাই আমরা পরপর কভার করব। জাস্ট সাথে থাকুন। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, বর্তমান সংঘাত এবং বৃহত্তর নেপালের কথায়। রিসেন্টলি ঠিক কি হলো বলুন তো? নেপাল কিন্তু আবার খবরের শিরোনামে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যখন নেপালে গেলেন কাঠমান্ডুর মেয়র বালেন শাহের সাথে দেখা করতে, তখন বালেন শাহ রীতিমতো অদ্ভুত এক চুক্তি দেখিয়ে সেই মিটিংটাই ক্যান্সেল করে দিলেন। ভাবা যায়? আর শুধু তাই নয়, উনি একটা অত্যন্ত বিতর্কিত গ্রেটার নেপাল বা বৃহত্তর নেপালের ম্যাপ প্রমোট করছেন, যেখানে ভারতের উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ আর বিহারের বেশ কিছু অংশকে নেপালের ভেতরে দেখানো হচ্ছে। বুঝতেই পারছেন, এই ধরনের উস্কানিমূলক কাজকারবারই কিন্তু বর্তমান টেনশনের আসল কারণ। কিন্তু এই যে ম্যাপ নিয়ে এত বিবাদ, এটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে যেতে হবে, নেপালের ভূগোল আর ইকোনমিক ব্লকেডের দিকে। যে কোনো দেশের রাজনীতি বুঝতে গেলে আগে তার ভূগোল বুঝতে হয়, রাইট? নেপালের ক্ষেত্রেও বিষয়টা একদম তাই। এখানকার জনসংখ্যা মূলত দুটো ভাগে ভাগ করা। সমতল বা তরাই অঞ্চলে থাকেন মাদেশী সম্প্রদায়ের মানুষজন। এদের সাথে কিন্তু ভারতের একদম রুটি বেটির সম্পর্ক, মানে সংস্কৃতি থেকে শুরু করে বিয়ে-শাদী সব কিছুতেই ভারতের সাথে এদের গভীর যোগ। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে থাকেন পাহাড়ি মানুষরা, যাদের আইডেন্টিটি বা জাতীয়তাবাদী পরিচয়টা সম্পূর্ণ আলাদা। আর সত্যি বলতে এই দুই সম্প্রদায়ের চিন্তাভাবনার যে আকাশ-পাতাল তফাৎ, সেটাই নেপালের ইন্টারনাল পলিটিক্সের সবচেয়ে বড় চাবিকাঠি। এবার চলুন ১৯৮৮ সালের একটা গেম চেঞ্জিং ঘটনায় ফিরে যাই। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যখন নেপাল সফরে যান, তখন পশুপতিনাথ মন্দিরে সোনিয়া গান্ধীকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ ওখানে নিয়ম ছিল শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারবে। এটা তো একটা কারণ ছিলই, সাথে আরও কিছু পলিটিক্যাল ইস্যু এমন একটা জায়গায় পৌঁছায় যে ভারত বাধ্য হয় নেপালের ওপর অর্থনৈতিক অবরোধ বা ইকোনমিক ব্লকেজ চাপাতে। জাস্ট ভেবে দেখুন, ১৭টা ট্রানজিট রুটের মধ্যে ১৫টাই বন্ধ। রেজাল্ট, নেপালে খাবার আর নিত্য প্রয়োজনীয় জিনিসের মারাত্মক হাহাকার শুরু হয়ে গেল। আর ঠিক এখান থেকেই নেপালের বিদেশ নীতিতে একটা বিশাল বড় শিফট আসে। ওরা বুঝতে পারে যে ভারতের ওপর ১০০% নির্ভরশীল হয়ে থাকাটা ঠিক হবে না। তো এই যে নেপালের ভেতরে ক্ষমতার একটা টানাটানি, এর ইতিহাসটা ঠিক কেমন, সেটাই দেখব আমাদের পরের সেকশনে, নেপালের রাজনৈতিক বিবর্তনের ইতিহাসে। একটু টাইমলাইনটা খেয়াল করুন। ১৭৫০ সাল থেকে নেপালে শুরু হয়েছিল বংশানুক্রমিক রানা প্রধানমন্ত্রীদের রাজত্ব। এরপর ১৯৫১ সালে রাজতন্ত্রের সাপোর্ট নিয়ে ক্ষমতায় আসে নেপালি কংগ্রেস। কিন্তু ওই যে দুর্নীতি, সেই অভিযোগে ১৯৫৯ সালে রাজা তাদের হটিয়ে দিয়ে চালু করলেন পঞ্চায়েত ব্যবস্থা, যেটা চলল একেবারে ১৯৯৪ পর্যন্ত। এরপর ৯০-এর দশকে এন্ট্রি নিল মাওবাদী বা কমিউনিস্ট ভাবধারা। তারা জোরালো প্রচার শুরু করল যে নেপালি কংগ্রেস আসলে ভারতের হাতের পুতুল। ব্যাস, শুরু হয়ে গেল এক ভয়াবহ গৃহযুদ্ধ। ২০০৫ সাল পর্যন্ত এই গৃহযুদ্ধ নেপালকে রীতিমতো রক্তাক্ত করে রেখেছিল। এবার আমরা আসছি সবথেকে ইন্টারেস্টিং পার্টে, সংবিধানের সংকট এবং সেখানে চীনের নাটকীয় প্রবেশ। সালটা ২০১৫। নেপাল তখন তাদের নতুন সংবিধান ফাইনাল করছে। ঠিক সেই সময় সমতলের ওই মাদেশী মানুষরা বুঝলেন যে সংবিধানে তাদের তো কোনো পাত্তাই দেওয়া হয়নি। সঠিক প্রতিনিধিত্বের অভাবে শুরু হলো জোরদার আন্দোলন। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নিজের পলিটিক্যাল ক্যারিয়ার আর ভোট ব্যাংক শক্ত করতে অত্যন্ত চালাকির সাথে উনি পুরো আন্দোলনের দায় চাপিয়ে দিলেন সোজা ভারতের ঘাড়ে। উনি দেশের মানুষকে বোঝালেন যে ভারতই নাকি এই মাদেশী আন্দোলনকে উস্কে দিচ্ছে। আর এই যে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা তৈরি হলো, এটাকে হাতিয়ার করেই ২০১৬ সালে নেপাল এক বিরাট স্ট্র্যাটেজিক শিফট করল।
এই টেবিলটা একবার দেখুন। আগে নেপাল তাদের সমস্ত ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য ভারতের কলকাতা পোর্টের ওপর ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু 2016 পর ওলি সরকার চীনের সাথে এক গুচ্ছ চুক্তি সাইন করে বসল। নেপাল জয়েন করল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI-তে। চীনের বন্দর, রেল রোড ব্যবহারের চুক্তি হলো, এমনকি পেট্রোলিয়াম আমদানিও চীন থেকে শুরু করার ডিসিশন নেওয়া হলো। একেবারে 180 ডিগ্রি টান যাকে বলে। এখন আপনাদের মনে হতেই পারে নেপালের পলিটিশিয়ানরা হঠাৎ করে ভারতের বিরুদ্ধে এতটা সরব কেন? আসলে মশাই, পুরো ব্যাপারটাই একটা ডিস্ট্র্যাকশন, একটা ধোঁয়াশা। একদিকে যখন নেপালের নেতারা ভারতের বিরুদ্ধে বড় বড় লেকচার দিচ্ছেন, অন্যদিকে ঠিক সেই সময় চীন কিন্তু চুপি চুপি তিব্বত সীমান্তে নেপালের বেশ কয়টা গ্রাম দখল করে নিচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সাধারণ মানুষ যাতে এই চরম সত্যিটা ধরতে না পারে, সেই জন্যই এই ভারত বিরোধী উগ্র জাতীয়তাবাদের ফাঁকা আওয়াজটা জিয়ে রাখা হচ্ছে। চলুন এবার আমরা একদম স্পেসিফিক ম্যাপ আর ভৌগোলিক বিবাদগুলোতে ফোকাস করি। সীমান্ত বিবাদ এবং কৈলাস মানস সরোবর। আজকে যে এত সীমান্ত নিয়ে ঝামেলা দেখছেন, এর শেকড় কিন্তু পোতা আছে সেই 1816 সালের ঐতিহাসিক সুগৌলি চুক্তিতে। ব্রিটিশ আর নেপালের মধ্যে হওয়া এই চুক্তি অনুযায়ী ঠিক হয়েছিল যে মহাকালী বা কালী নদীটাই হবে ভারত আর নেপালের পশ্চিম সীমান্ত। বেশ ভালো কথা, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হলো এই নদীটা আসলে ঠিক কোথা থেকে শুরু হয়েছে সেই অরিজিন পয়েন্টটা খুঁজে বের করা নিয়ে। দেখুন, ভারত একদম সলিড প্রমাণ দিয়ে বলে যে কালী নদীর উৎপত্তি হচ্ছে লিপুলেখ থেকে, কিন্তু নেপাল হঠাৎ করে ঘুম থেকে উঠে দাবি করতে শুরু করল যে না না, নদীর আসল উৎপত্তি আরও পশ্চিমে, লিম্পিয়াধুরা থেকে। এবার ভাবুন, যদি নেপালের এই দাবি মেনে নেওয়া হয়, তাহলে মাঝখানের কালাপানি আর লিপুলেখের একটা বিশাল বড় ভারতীয় ভূখণ্ড সোজা নেপালের ভেতরে ঢুকে যায়। আর এই লজিকটাকে কাজে লাগিয়ে তারা ওই নতুন আর বিতর্কিত মানচিত্রটা ছাপিয়েছে। এই লিপুলেখ পাসটা আবার স্ট্র্যাটেজিক্যালি সাংঘাতিক ইম্পর্ট্যান্ট। পবিত্র কৈলাস মানস সরোবর যাওয়ার মূলত 3টে রাস্তা আছে। 1, সিকিমের নাথুলা হয়ে, 2, নেপালের ভেতর দিয়ে, আর 3 নম্বরটা হলো ভারতের লিপুলেখ পাস দিয়ে একদম ডাইরেক্ট রুট। তো ভারত যখন এই লিপুলেখ দিয়ে তীর্থযাত্রীদের সুবিধার্থে একটা সুন্দর রাস্তা বানাচ্ছে, তখন নেপাল তাতে তুমুল আপত্তি জানাচ্ছে। তাদের লজিক হলো ওই জায়গাটা যেহেতু তাদের ম্যাপে আছে, তাই ভারত সেখানে রাস্তা বানিয়ে নাকি নেপালের সার্বভৌমত্ব বা সভারেন্টির উপর হস্তক্ষেপ করছে। তো এই যে লাগাতার প্ররোচনা, এর জবাবে ভারত কী করছে, সেটাই আমাদের শেষ পয়েন্ট, ভারতের কূটনীতি এবং ন্যারেটিভ যুদ্ধ। সত্যি বলতে ভারতের রিয়াকশনটা এখানে ভীষণ ম্যাচুয়ার্ড। নেপালের নেতারা যে পলিটিক্যাল টোপগুলো ফেলছে, ভারত তাতে একদমই পা দিচ্ছে না। বরং ভারত খেলছে তাদের মাস্টার স্ট্রোক, সফট পাওয়ার। ভারত কিন্তু নেপালকে বছরে হাজার হাজার কোটি টাকার আর্থিক অনুদান দেওয়া কন্টিনিউ করে যাচ্ছে। এমনকি রিসেন্টলি ভারতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স বা IBC এর যে বড়সড় সম্মেলন হতে চলেছে, সেখানেও ভারত নেপালকে ইনভাইট করেছে। মেসেজটা খুব ক্লিয়ার, ভারত নেপালের নেতাদের এই খামখেয়ালিপনার জবাব দিচ্ছে সরাসরি সাধারণ নেপালি মানুষের সাথে সম্পর্কটা আরও মজবুত করার মাধ্যমে। তাহলে আজকের এই এত বিস্তারিত আলোচনার পর আমরা ঠিক কি বুঝলাম? মডার্ন জিওপলিটিক্সে আসল লড়াইটা কিন্তু ম্যাপের ভেতরের কয়েকটা দাগ বা রেখা নিয়ে নয়, বরং মানুষের মনের ভেতর তৈরি করা ন্যারেটিভ বা আখ্যান নিয়ে। চীন আর নেপালের কিছু নেতা মিলে ভারতের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, ভারতকে তার জবাব দিতে হবে স্ট্রং জনসংযোগ আর সঠিক ইনফরমেশনের মাধ্যমে। আজকে আমরা ভারত নেপাল সম্পর্কের একেবারে শেকড় থেকে খুঁটিনাটি সবটা কভার করলাম, কিন্তু আপনার কি মনে হয় নেপালের এই ভারত বিরোধী স্ট্যান্স কি লং টার্মে টিকবে, নাকি শেষ পর্যন্ত ভারতের এই সফট পাওয়ার ডিপ্লোমেসি বাজিমাত করবে? একটু ভাবুন। আজকের এই স্পেশাল মাস্টার ক্লাস এখানেই শেষ করছি। পরিশেষে এই গুরুত্বপূর্ণ ক্রেডিটটি অবশ্যই উল্লেখ করতে চাই। কৃতজ্ঞতার স্বীকার শুভদীপ সিং স্যারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।